রামকৃষ্ণ ভট্টাচার্যের ঐতিহাসিক কাজ দ্য অরিজিন অব জিওমেট্রি ইন ইন্ডিয়া, আ স্টাডি ইন দ্য শূল্যসূত্র একটি সংক্ষিপ্ত পরিচয়। শূল্য মানে দড়ি, মুঞ্জ ঘাসের সঙ্গে অন্য কিছু ঘাস জড়িয়ে তৈরি দড়ি, সঙ্গে একটা শঙ্কু অথবা বাঁশের টুকরো। এইটুকু উপকরণ দিয়ে বৈদিক যুগে ভারতে এক জ্যামিতির উদ্ভব ও বিকাশ হয়েছিল খ্রিস্টপূর্ব 15 শতক থেকে। কি কাজে লাগতো এই জ্যামিতি? যাগযজ্ঞে, বিশেষত সোমযাগে যজ্ঞ করা হতো এক বা একাধিক বেদী অথবা চিতির ওপর। এই চিতিগুলো হতো নানান আকারের, আয়তকার, বর্গাকার, ত্রিভুজাকার, গোলাকার, কচ্ছপের আকারের বা উড়ন্ত পাখির মতো। সোমযাগের চিতি তৈরির কাজেই ব্যবহার হতো এই জ্যামিতি। বৈদিক সাহিত্যের ব্রাহ্মণ অংশেও সৌতসূত্রের শূল্যসূত্রে নথিবদ্ধ করা আছে এই জ্যামিতির সূত্রগুলি। বিভিন্ন গোত্রের নাম অনুযায়ী অনেক কটি শূল্যসূত্র সন্ধান পাওয়া গেছে, যেমন বৌধায়ন শূল্যসূত্র, কাত্যায়ন শূল্যসূত্র, মানব শূল্যসূত্র, আপস্তম্ভ শূল্যসূত্র, মৈত্রায়নী শূল্যসূত্র ইত্যাদি। শূল্যসূত্রগুলি আবার শ্রৌতসূত্রের অংশ, যেখানে যজ্ঞের মন্ত্র, নিয়ম ইত্যাদি নিয়ে বিশদে আলোচনা আছে। শূল্যসূত্র নিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ কাজ সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইটির নাম দ্য অরিজিন অব জিওমেট্রি ইন ইন্ডিয়া, আ স্টাডি ইন দ্য শূল্যসূত্রস। লেখক রামকৃষ্ণ ভট্টাচার্য। লেখকের প্রায় দীর্ঘ 4 দশকের পরিশ্রমী গবেষণার ফল বইটি। ভারততত্ত্ব বা বিজ্ঞানের ইতিহাসের পাঠকদের কাছে এ বই অবশ্য পাঠ্য। জ্ঞান বিজ্ঞানে আগ্রহী সাধারণ পাঠকরাও বইটিতে ভারতীয় সভ্যতা ও জ্ঞান বিজ্ঞানের অনেক কাজের খবর পাবেন। বইটির গোড়াতেই রামকৃষ্ণবাবু কতকগুলি তাত্ত্বিক সমস্যার সমাধান করেছেন। যে কোনো পাঠকের কাছে এই আলোচনাগুলি মহামূল্যবান। লেখক প্রথমেই চেয়েছেন পাঠকের মধ্যে সংস্কারের মতো চেপে বসা কিছু ভুল ধারণা কাটিয়ে, যা তার ভাষায় আনলার্ন করে দিতে। তার একটি অবশ্যই এই ধারণা যে ইউক্লিডই হলেন জ্যামিতির জনক। ইউক্লিডের অনেক আগেই, গ্রিক সভ্যতার অনেক আগে, প্রাচীন ব্যাবিলনীয়, মিশরীয় ও ভারতীয় সভ্যতায় জ্যামিতির উদ্ভব ও বিকাশ হয়েছিল। পিরামিড, প্রাসাদ, শহর তৈরি করতে জন্ম হয়েছিল জ্যামিতির। যদিও প্রাচ্যে এই বিদ্যা ছিল মূলত ব্যবহার নির্ভর। তত্ত্বগতভাবে জ্যামিতির সূত্রগুলিকে লিপিবদ্ধ করতে প্রাচ্যের মানুষরা তেমন আগ্রহী ছিলেন না। এই প্রসঙ্গেই আসে সমাজের কোন শ্রেণীর মানুষেরা জ্যামিতির জন্ম দিয়েছিলেন তাদের কথা। প্রাচীন গ্রিক ইতিহাসবিদ থেকে শুরু করে হালের অনেক পণ্ডিত গবেষকও মনে করেন যারা খাজনা আদায়ের জন্য জমির মাপজোক করতেন তারাই জ্যামিতির জনক। কিন্তু এই বইতে ভি গর্ডন চাইল্ড, ডব্লিউ সোহার্ডদের যুক্তি হাজির করে রামকৃষ্ণবাবু প্রমাণ করেছেন জমি মাপার আমিনরা নন, জ্যামিতির শুরু হয়েছিল রাজমিস্ত্রি ও ছুতরদের হাতে। খাজনা আদায়ের জন্যে জমির মাপ লাগে, তাতে মোটের ওপরে একটা হিসেবেই কাজ চলে যায়। অতটা নিখুঁত না হলেও চলে, কিন্তু প্রাসাদ, পিরামিড বা বাড়ি তৈরি করতে নিখুঁত জ্যামিতিক হিসেবই লাগে। তা না হলে বিপর্যয় ঘটার সম্ভাবনা। গরিব চাষিদের ঠকানোর জন্য রাজকর্মচারীরা নানান রকম অসৎ উপায় অবলম্বন করতেন জমি মাপার সময়। ঐতিহাসিক তথ্য হাজির করে লেখক ভারতে মধ্যযুগের একটি উদাহরণ বইতে দিয়েছে। তখন জমি মাপা হতো সনের দড়ি দিয়ে। দড়ির মাপ আগে থেকেই নির্দিষ্ট, কিন্তু
মাপার আগে রাজকর্মচারীরা সেই দড়ি ভিজিয়ে নিত। সনের দড়ি ভেজালে ছোট হয়ে যায়। ফলে সেই ভেজা দড়ি দিয়ে অনেক ছোট জমিরও বড় মাপ আসত। অন্যায়ভাবে বাড়তি খাজনা আদায় করা হতো। আসল বক্তব্য হচ্ছে, জমি মাপার জন্যে নিখুঁত থাকার দরকার পড়তো না। ভারতে প্রথম জ্যামিতির উদ্ভব ও বিকাশ হয়েছিল সিন্ধু সভ্যতায়। সেখানকার মাটির ইটের তৈরি বাড়িঘর, বিভিন্ন আকারের বেদি প্রমাণ করে সে সভ্যতার মানুষের জ্যামিতির জ্ঞানকে। শূল্যসূত্রর জ্যামিতিকে দ্বিতীয়বার ভারতে জ্যামিতির উদ্ভব ও বিকাশ বলা যায়। এরপরেই প্রশ্ন ওঠে, তবে লর্ড রেগলান প্রমুখদের বক্তব্যই ঠিক? যাগযজ্ঞ বা রিচুয়াল প্রভৃতির থেকেই কি জ্ঞান বিজ্ঞানের নানা শাখার জন্ম হয়েছে? রামকৃষ্ণবাবুর স্পষ্ট উত্তর, না। মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে তিনি দেখিয়েছেন, স্রেফ বেঁচে থাকার তাগিদেই মানুষের যা যা প্রয়োজন তার থেকে জ্ঞান বিজ্ঞানের নানা শাখার জন্ম জ্যামিতিরও। ইটের তৈরি বাড়িঘরে, কাঠের তৈরি রথের চাকাতেই জ্যামিতির পথ চলা শুরু। পরে তা যাগযজ্ঞের কাজে এসেছে। এ প্রসঙ্গে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের একটি মন্তব্য স্মরণযোগ্য। কোনো কোনো পুরোহিত বা জাদুকর তো নিশ্চিতভাবেই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তাদের অবদান রেখেছিলেন। দেবীপ্রসাদ জানিয়েছিলেন, এই কাজগুলো তারা করেছিলেন একজন দক্ষ বিজ্ঞানী বা কুশলী কারিগর হিসেবে, একজন পুরোহিত হিসেবে নয়। মনে রাখতে হবে, কোপার্নিকাসও একজন পাদ্রী ছিলেন, কিন্তু সূর্যকেন্দ্রিক জগতের তার বৈপ্লবিক ধারণার ভিত্তি ছিল তার বৈজ্ঞানিক সত্তা, পাদ্রী সত্তা নয়। রামকৃষ্ণবাবু এই বইতে শূল্যসূত্রর জ্যামিতি নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। যজ্ঞের জন্য তৈরি প্রতিটি চিতির জন্য ছিল নির্দিষ্ট মাপকাঠি। সেই নিয়ম মেনেই বিভিন্ন আকারের চিতি তৈরি হতো। চিতিগুলোকে হতে হতো যজ্ঞের যজমানের হাঁটু সমান উঁচু। 5টি স্তরে ইট সাজিয়ে চিতিগুলি তৈরি হতো। প্রত্যেক স্তরেই ইটের সংখ্যা নির্দিষ্ট। 200 ইটেই প্রতিটি স্তর তৈরি করতে হতো। প্রথম, তৃতীয় ও পঞ্চম স্তরে একরকমভাবে ইটগুলোকে সাজানো হতো, আবার দ্বিতীয় ও চতুর্থ স্তরে অন্য রকমভাবে ইট সাজানো হতো, কিন্তু সব স্তরের আকার একই থাকত। এই জন্যে বিভিন্ন আকারের পোড়া মাটির ইট তৈরি করতে হতো। তার সবকটাই ধারগুলো সরল রৈখিক হলে কাজ হতো না। একটি বা দুটি বক্ররৈখিক ধারের ইটও তৈরি করতে হতো। এই পুরো কাজটাই হতো কোণ বা অ্যাঙ্গেলের কোনো ধারণা ছাড়াই। শূল্যসূত্রর জ্যামিতিতে কোণের কোনো কথা নেই, সেটি ছিল বাহু জ্যামিতি। চিতিগুলো হতো নানান আকারের। যজমান নিজে স্বর্গপ্রাপ্তির জন্যে যে যজ্ঞ করতেন, তার চিতিটি হতো সেনচিতি, উড়ন্ত বাজ পাখির আকারের। শত্রু নিকেশ করার জন্যে যজ্ঞ হতো প্রৌগচিতি, ত্রিভুজাকার। উভয়ত প্রৌগ, দুটি ত্রিভুজ জুড়ে রম্বস আকারতে। রথচক্র চিতি, রথের চাকার মতো গোলাকার, কোনোটির আবার চাকার অর বা স্পোক থাকত। পিতৃলোকে জায়গা পেতে যজ্ঞ করা হতো শ্মশানচিতিতে। এছাড়া ছিল কূর্মচিতি, অলজচিতি, সুপর্ণচিতি, দ্রোণচিতি প্রভৃতি। এই বিভিন্ন আকারের ইট তৈরি করতে বিশেষজ্ঞর দরকার পড়ত। লেখক দেখিয়েছেন, বৈদিক যুগের মানুষরা নিজেরা মাটির বাড়িতে থাকলেও যজ্ঞের চিতি তৈরিতে পোড়া ইটের ব্যবহার করতেন। সিন্ধু সভ্যতার মানুষদের কাছ থেকেই বৈদিক সভ্যতার মানুষরা পোড়া মাটির ইট তৈরির কৌশল রপ্ত করেছেন বলে লেখক মনে করেন। বইটিতে শূল্যসূত্রর জ্যামিতির একক
ও পরিভাষা নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে। বিভিন্ন ধরনের ইট ও তাদের নামের তালিকা ও ছবি এই বইতে আছে। রয়েছে গোলাকার ও সরল রৈখিক চিতিগুলোকে নিয়ে বিশদ ব্যাখ্যা। শূল্যসূত্রর সূত্রকাররা যে কোণের কোনো ধারণা ছাড়াই পিথাগোরাসের সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন এবং পাইয়ের মান 22/7 বের করেছিলেন, সে বিষয়ে এই বইতে কিছু গাণিতিক বিশ্লেষণও আছে। শুধুমাত্র জ্যামিতি নয়, পরিমিতির উদ্ভবও ভারতে হয়েছিল শূল্যসূত্রর মাধ্যমে। শুধুই চিতিগুলোর গঠন, আকার ইত্যাদি নয়, লেখক চিতিগুলোর নন্দনতাত্ত্বিক দিক নিয়েও বিস্তৃত আলোচনা করেছেন। সে আলোচনা বইকে একটি আলাদা মাত্রা দিয়েছে। রামকৃষ্ণবাবু এই বইতে দেখিয়েছেন যে হাতের কাজের মানুষ আর মাথার কাজের মানুষের জ্ঞানের সমন্বয়ে বৈদিক ভারতে শূল্যসূত্র জ্যামিতি অগ্রসর হয়েছিল, কিন্তু পরবর্তীতে হাতের কাজকে হেয় করার মানসিকতা প্রাধান্য পায়। ব্যাহত হয় এই জ্যামিতির অগ্রগমন, তা পরিণত হয় একটি বিস্তৃত ইতিহাসে। চর্চার অভাবে বন্ধ হয় বাস্তবে চিতি তৈরির কাজ। পুরোহিতেরা মন্ত্র পড়ে চিতির কল্পনা করে যজ্ঞ করতে থাকেন। শূল্যসূত্রর সূত্রগুলোকে লেখক বিচার করেছেন নতুন করে। তাতে তিনি দেখিয়েছেন সব চিতি নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি করা যেত না। ইটের সংখ্যা কম বা বেশি হতো। কোনো কোনো চিতি হয়তো কোনো দিনই তৈরিই হয়নি। চিতির ছবি এঁকে তার উপরে যজ্ঞের কাজও চলত। বইটির সম্পদ বইটির রেখাচিত্রগুলি। প্রচুর ছবি দিয়ে লেখক আলোচনা চালিয়েছেন, ফলে বিষয়টি বুঝতে সুবিধা হয়। বইয়ের শেষে প্রায় 60টি রেখাচিত্র দেওয়া আছে। তার সঙ্গে আছে কোন চিতিতে কি কি ধরনের ইট লাগতো তার ছবি। বিষয়টি গণিত বা জ্যামিতির হলেও বইটির ভাষা সুখপাঠ্য। পরিভাষায় তা কণ্টকিত নয়। পাঠকের আগ্রহ জাগাতে ও মেটাতে লেখক বহুলাংশে সফল।